আলোচনাটি শুরুতেই সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। 21শে জানুয়ারি রোববার। আজকের দিনটি ক্যাপিটাল মার্কেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন ছিল। প্রায় 1.5 বছর পর 35টি কোম্পানি বাদবাকি সবগুলো কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হলো এবং আজকের দিনটি ছিল ফার্স্ট ট্রেডিং সেশন। শুরুতেই বাজারে বেশ অস্থিরতা লক্ষ্য করা যায়। সূচক প্রায় 215 পয়েন্টের মতো নেগেটিভ হয় এবং বেলা বাড়ার সাথে সাথে মার্কেট অনেকটা রিকভারি দেয়, প্রায় 118 পয়েন্টের মতো রিকভারি দেয় এবং দিন শেষে সূচক 6240 পয়েন্টে এসে ক্লোজ হয়। কিন্তু মার্কেট অনেকটা রিকভারি দিলেও বেশ কিছু স্টকে এখনও সেল প্রেশার রয়ে গেছে। আজ আমরা ওভারঅল মার্কেট নিয়ে একটি বিশেষ আলোচনা রাখছি। মার্কেট এই সপ্তাহে কোন পয়েন্ট থেকে সাপোর্ট নিতে পারে, আর যে স্টকগুলিতে এখনও সিগনিফিক্যান্ট সেল প্রেশার রয়ে গেছে মার্কেট কখন এই সেল প্রেশারটি অ্যাবজর্ব করে নিতে পারে, আর যারা এই ধরনের স্টকগুলো হাই প্রাইস পয়েন্টে কিনে আটকে আছেন তাদের এই অবস্থায় করণীয় কী। সো এই বিষয়গুলোই আজকের আলোচনায় আমরা কভার করব। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই তুলে ধরছি আজকের দিনের মার্কেট গ্রাফিক্স। দিন শেষে সূচকের অবস্থান 6240, মার্কেট নেগেটিভ হয় প্রায় 96 পয়েন্ট, আর টার্নওভার হয় আজকের দিনে প্রায় 588 কোটি টাকা। এবং গত 10 দিনের সাথে কিংবা গত সপ্তাহের সাথে যদি আমরা টার্নওভার কম্পেয়ার করি, আজকের দিনে টার্নওভার বেশ কম ছিল। গত সপ্তাহে 700 থেকে 800 কোটি টাকা পর্যন্ত গড়ে টার্নওভার হয় প্রতিদিন। সো টার্নওভারের চিত্র দেখলে বোঝা যাচ্ছে যে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অ্যাক্টিভ হয়ে মার্কেটকে সাপোর্ট দেবে। সো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যদি অ্যাক্টিভ হতো মার্কেটে 1000 থেকে মিনিমাম 1200 কোটি টাকা টার্নওভার হওয়ার কথা ছিল, কিন্তু টার্নওভার দেখে বোঝা যায় যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এখনও মার্কেটে অতটা সক্রিয় হয়নি। আর দিন শেষে মার্কেট প্রায় 118 থেকে 120 পয়েন্টের মতো রিকভারি দিল। আর এই রিকভারিটা দেওয়ার ক্ষেত্রে যে কোম্পানিগুলো অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, পজিটিভ কন্ট্রিবিউট করেছে, সে কোম্পানিগুলো হলো স্কোয়ার ফার্মা, খান ব্রাদার্স, লাফার্স, প্রাইম ব্যাংক, কোহিনুর, ব্র্যাক ব্যাংক, বিডি থাই, পুবালি ব্যাংক, জিএমএ হসপিটাল এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সো এই কোম্পানিগুলোই মূলত মার্কেটে বেশ পজিটিভ কন্ট্রিবিউট করেছে আজকের দিনে। আর দিন শেষে মার্কেট যে প্রায় 96 পয়েন্টের মতো নেগেটিভ অবস্থানে রয়েছে। সো আর যে কোম্পানিগুলো মার্কেটকে অতিমাত্রায় নেগেটিভ কন্ট্রিবিউট করেছে সেই কোম্পানিগুলো হলো বেসকিমকো ফার্মা, এনবিএল, আইএফআইসি, সাউথ ইস্ট ব্যাংক, ইউসিবি, ডেল্টা লাইফ, জিপিএস ইস্পাত, ট্রাস্ট ব্যাংক, ফরচুন এবং বিবিএস কেবল। এই কোম্পানিগুলোই মূলত বেশ নেগেটিভ কন্ট্রিবিউট করেছে আজকের দিনে মার্কেটে। এছাড়া খাতভিত্তিক মার্কেটের অবস্থান যদি আমরা দেখি, বেশ করুণ অবস্থা। বেশ কিছু সেক্টরই নেগেটিভ এবং সিগনিফিক্যান্টলি নেগেটিভ। ফ্লোর প্রাইস প্রত্যাহার করার পরপরই আমরা বেশ অ্যাক্টিভ ছিলাম। আমরা পরপর 3 থেকে 4টি পোস্ট করেছি। একটি পোস্ট করেছিলাম ফ্লোর প্রাইস প্রত্যাহারের ফলে কোন সেক্টরের উপর কতটা ঝড় যাবে। আরেকটি পোস্ট মার্কেটে এই সপ্তাহের চ্যালেঞ্জ ও অপরচুনিটি নিয়ে আলোচনা, এবং আরও একটি পোস্ট আমরা করেছিলাম ফ্লোর তুলে নিল মার্কেট কতটা শক নিবে। আর এই 3টি পোস্টে আমরা মার্কেট নিয়ে যে আলোচনা রেখেছিলাম, যে প্রজেকশন রেখেছিলাম, এক্স্যাক্টলি আমাদের প্রজেকশন অনুযায়ী মার্কেট প্রায় 95% কিন্তু ম্যাচ করেছে। আজকের দিন শেষে প্রায় 295টি কোম্পানি আজকের দিন শেষে আমরা নেগেটিভ লক্ষ্য করছি। মাত্র 55টি কোম্পানি পজিটিভ এবং অপরিবর্তিত রয়েছে 36টি কোম্পানির দর। সো আমরা গতকালকে বলেছিলাম যে আজ এই সপ্তাহের মার্কেট সেন্টিমেন্ট থাকবে বেশ বেয়ারিশ। মার্কেট সেন্টিমেন্ট খুবই বেয়ারিশ আমরা লক্ষ্য করছি, এবং আমরা সূচক কোন পয়েন্টে সাপোর্ট নিতে পারে একটি প্রজেকশন দিয়েছিলাম। আমরা 6200 পয়েন্টটিকে বেঞ্চমার্ক ধরেছিলাম, যে আমরা বলেছিলাম 6200 পয়েন্টের নিচে যদি মার্কেট আসে আবার ইমিডিয়েটলি কামব্যাক করবে। এখন আমরা দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।
এই সপ্তাহে মার্কেট কোন পয়েন্টে এসে সাপোর্ট নিতে পারে। মার্কেটে যেহেতু এখনও সেল প্রেশার কিন্তু পুরোপুরি অ্যাবজর্ব করেনি মার্কেট, সেহেতু মার্কেট আবারও কিন্তু ডাউন হওয়ার সম্ভাবনা আছে। এই সপ্তাহে কিছুটা ভোলাটিলিটি থাকবে এবং এক্স্যাক্টলি কোন পয়েন্ট থেকে মার্কেট সেটেল ডাউন হতে পারে এটি হচ্ছে এখন একটি বড় বিষয়, একটি বড় কোশ্চেন। আরেকটি ব্যাপার হচ্ছে যে স্টকগুলোতে এখনও সিগনিফিক্যান্ট সেল প্রেশার রয়েছে, মার্কেট কখন সক্ষম হবে এই সেল প্রেশারটি অ্যাবজর্ব করতে, এবং যারা যারা এই ধরনের স্টকগুলো হাই প্রাইস পয়েন্টে এন্ট্রি নিয়েছেন তাদের এমত অবস্থায় কী করণীয়। সো এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। টেকনিক্যালি মার্কেটের অবস্থান তুলে ধরার আগে আমরা একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন sharenews24.com-এর একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন তুলে ধরছি। শেয়ার বাজারে আসছে বড় বিনিয়োগ, আতঙ্কিত না হওয়ার পরামর্শ। ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ার বাজারে বড় বিনিয়োগ আনতে যাচ্ছে। ভবিষ্যৎ শেয়ার বাজার অনেক ভালো হবে, তাই ব্যক্তি বিনিয়োগকারীদের আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি না করার আহ্বান জানিয়েছেন শীর্ষ ব্রোকার হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলোর প্রধান নির্বাহী সংগঠন সিইও ফোরাম। আজ সকালবেলা এই সংগঠনটির একটি মিটিং ছিল এবং মিটিংয়ে তারা সাংবাদিকদের জানিয়েছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগে যাচ্ছেন, ইতিবাচক ভূমিকা রাখতে চাই যাতে বাজার এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়ে, তাই বাজার নিয়ে উদ্বেগের তেমন কিছু নেই। শুধু ফ্লোর প্রাইস প্রত্যাহারের কারণে যাতে বিনিয়োগকারীরা আতঙ্কিত না হন, বাজারে বিক্রির চাপ তৈরি না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। এই নিউজটি sharenews24.com-এ রয়েছে, আপনারা চাইলে নিউজটি পুরো পড়ে নিতে পারেন। তো ওনারা এখানে ডিলার অ্যাকাউন্ট থেকে 1 থেকে 5 কোটি টাকা করে হয়তো বিনিয়োগ করবেন এরকম একটি ডিসিশনও জানিয়েছেন, এবং তারা জানিয়েছেন যে তাদের ডিলার অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের শেয়ার বিক্রি করবে না। সো আমি আমার আগের পোস্টগুলোতেও বলেছিলাম মার্কেট কিন্তু পুরোপুরি প্রিপেয়ার ছিল না। এই ফ্লোর প্রাইস হঠাৎ করে মার্কেটে যে তুলে দেওয়া হলো, মার্কেট কিন্তু প্রিপেয়ার ছিল না, মার্কেট কিন্তু স্ট্রং ছিল না। আমি গতকালকেও ক্লিয়ারলি মেনশন করেছিলাম যে 80-20 রুলস, 20% স্টকে কিন্তু 80% টার্নওভার হচ্ছে, আর বাদবাকি স্টকগুলো অনেকগুলো স্টক ফ্লোর প্রাইসে থাকা সত্ত্বেও সেগুলোতে কিন্তু স্ট্রেংথ ছিল না, লিকুইডিটি ঠিকমতো ছিল না। সো মার্কেট কিন্তু প্রিপেয়ার ছিল না। হঠাৎ করে যেহেতু ফ্লোর প্রাইস তুলে নিয়েছে, আমরা আমাদের গত 3-4টি পোস্টে আমরা বারংবার এটি বলেছি মার্কেট একটি শক নিতে যাচ্ছে, এবং অনেকেই আমাদেরকে বলতে চাইছেন যে আমরা প্যানিক সৃষ্টি করছি। আমরা রিয়েলিটি সবসময় তুলে ধরি। এক্ষেত্রে কারো যদি আমাদের আলোচনা ভালো না লাগে সেক্ষেত্রে আমাদের করার কিছুই নেই। সো এখন যেটা ঘটতে যাচ্ছে, আমরা যেটা অনুমান করেছিলাম যে একটি পক্ষের দাবি ছিল ফ্লোর প্রাইস উঠিয়ে নেওয়া, তো ওই পক্ষের দাবিটি কিন্তু ফুলফিল হলো, এবং আমরা ধারণা করেছিলাম যে একটি সিগনিফিক্যান্ট অংশ যারা ক্যাপিটাল মার্কেট থেকে বিভিন্ন আনসার্টেনিটি কিংবা দুর্যোগপূর্ণ সিচুয়েশনগুলোর কারণে মার্কেট থেকে তারা এক্সিট নিয়েছিল, একটি বড় ফান্ড মার্কেটে আসবে। এখন নানা রকম টালবাহানা হবে, মিটিং মিছিল এগুলো হয়ে আলটিমেট মোটো ছিল হচ্ছে শেয়ারগুলোর দাম তারা হয়তো 30-40% তারা ফল করিয়ে এরপর তারা হিরো সাজবেন, মার্কেটে তারা সাপোর্ট দেবেন। এটাই হচ্ছে মেইন ব্যাপার। তারা তখন মার্কেটকে সাপোর্ট দিয়ে মার্কেটকে আবার ঘুরে দাঁড়িয়েছে বলে তারা হয়তো অনেক জায়গা থেকে প্রশংসিত হবেন। সো এমত অবস্থায় যারা ফোর্স সেলে পড়ে যাচ্ছেন তাদের জন্য তো অবশ্যই আর কিছু করার নেই, কিন্তু যারা ক্যাশ টাকায় বিনিয়োগ করেছেন, আপনার স্টকটি যদি আপনি হোল্ড করে রাখেন আরও 2-3 মাস কিংবা আরও 6 মাস যদি আপনি হোল্ড করেন, এবং এখান থেকে একটা ভালো রকমের বেনিফিট আসার সম্ভাবনাও রয়েছে, আপনার রিকভারি হয়ে এখান থেকে আরও প্রফিট গেইন করারও সম্ভাবনা রয়েছে। আর ভালো মানের স্টক হলে তো প্রতি বছর ডিভিডেন্ড কোম্পানিগুলো দিচ্ছেই। সো এই সপ্তাহের আমরা যেটি বলেছিলাম পরপর 3 দিন মার্কেটে সেল প্রেশার থাকবে। 3 দিন পর মার্কেট কিন্তু ম্যাক্সিমাম সেল প্রেশার অ্যাবজর্ব করে নেবে, এবং এই সপ্তাহে হয়তো কিছুটা সেল প্রেশার থাকবে পরবর্তী দিনগুলো, কিন্তু ম্যাক্সিমাম যে সেল প্রেশার 3 দিনেই কিন্তু অ্যাবজর্ব করে ফেলবে মার্কেট। সো মার্কেটের আমরা সাপোর্ট পয়েন্টগুলো এখন আলোচনা করব, এবং সেই সাপোর্ট পয়েন্টগুলোতে যদি নতুন করে আবার এন্ট্রি নেওয়া যায়
বেশ অপরচুনিটি হতে পারে বর্তমানে নতুন করে এন্ট্রি নেওয়ার জন্য, ফ্রেশ ফান্ড ইনভেস্ট করার জন্য বর্তমানে এই সপ্তাহটি আমরা জানিয়েছিলাম একটি ভালো সপ্তাহ হতে যাচ্ছে। আর যাদের কাছে নতুন করে বিনিয়োগ করার মতো অ্যাবিলিটি আছে, বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলছি যারা হাই রেটে এখন স্টকগুলো কিনে আটকে আছেন, আপনারা চাইলে সাপোর্ট পয়েন্টগুলো আইডেন্টিফাই করে নতুন করে আবার বাই করে অ্যাভারেজ ডাউন করে নিতে পারেন। এখন আমরা টেকনিক্যাল পার্টটি নিয়ে আলোচনা করব। শুরুতেই ডিএসসি ব্রড ইন্ডেক্সের উইকলি চার্ট আমরা নিয়েছি। উইকলি চার্টে আমরা গতকালকে যে সাপোর্ট পয়েন্টটি বলেছিলাম খুবই গুরুত্বপূর্ণ সাপোর্ট, সেটি হচ্ছে 6180 লেভেলে, এবং এই জোন থেকে কিন্তু মার্কেট বারংবার সাপোর্ট নিয়েছে। আমরা বলেছিলাম 6200 থেকে 6180, এই জোনটি খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট। আমরা বলেছিলাম মার্কেট যদি এই সাপোর্টকে কোনো কারণে রেসপেক্ট না করে ইমিডিয়েটলি কাম ব্যাক করবে। এক্স্যাক্টলি আজ এই সাপোর্টটিকে রেসপেক্ট করেনি, কিন্তু ইমিডিয়েটলি আবার কাম ব্যাক করেছে। মার্কেট আজ কোনো একটি পয়েন্টে প্রায় 6123 পয়েন্টের কিংবা 21 পয়েন্টের কাছাকাছি চলে এসেছিল, এবং ইমিডিয়েটলি কিন্তু মার্কেট আবার রিকভারি দেয় এবং দিন শেষে 6240 পয়েন্টে এসে ক্লোজ হয়। সো এখন আমরা একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করে আমরা তুলে ধরছি টেকনিক্যাল পার্ট। সো গতকালকে আমরা যে সাপোর্ট পয়েন্টটিকে খুবই গুরুত্ব দিয়েছিলাম 6200 থেকে 6180, আমরা বলেছিলাম মার্কেটের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ সাপোর্ট। যদি কোনো কারণে মার্কেট এই সাপোর্টটি রেসপেক্ট না করে, তাহলে মার্কেট ফার্দার ডাউন হলে মার্কেট ইমিডিয়েটলি কাম ব্যাক করবে, এবং মার্কেট ইমিডিয়েট কিন্তু আজ দিন শেষে কাম ব্যাক করে দিন শেষে 6240 পয়েন্টে এসে ক্লোজ হলো। সো মার্কেটের জন্য 6200 থেকে 6180 এই সাপোর্টটি খুবই গুরুত্বপূর্ণ, এবং এই সাপোর্টটি যদি কোনো কারণে মার্কেট রেসপেক্ট না করে এই সপ্তাহে, তাহলে মার্কেটের জন্য যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাপোর্ট হবে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। ইউজুয়ালি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ উইকলি চার্টে ইনভেস্টমেন্টের জন্য গ্রেট একটি এন্ট্রি পয়েন্ট। সো মার্কেট যদি কোনো কারণে এই সপ্তাহে ভোলাটিলিটির কারণে 6080 কিংবা 6100 লেভেলে আসে, নতুন করে বিনিয়োগের জন্য হবে একটি সুইটেবল জোন। সো এখন যেটি ঘটতে পারে, মার্কেট হয়তো কালকে আবার এই জোনটিকে রিটেস্ট করতে পারে, যেহেতু এখনও বেশ কিছু স্টকে এখনও সিগনিফিক্যান্ট সেল প্রেশার রয়েছে। মার্কেট কিন্তু আবার এই জোনটিকে কালকে রিটেস্ট করতে পারে এবং রিটেস্ট করে আবার ইউটার্ন নিতে পারে। সো এটা একটা পসিবিলিটি। আর মার্কেট যদি ফার্দার ডাউন করে, মার্কেট যদি কোনো কারণে আবার 130 যে পয়েন্টটি থেকে এখন সাপোর্ট নিয়েছে 121 কিংবা 22, এই জোনটির আশেপাশে যদি আসে, নতুন করে আবার এন্ট্রি নেওয়া যেতে পারে। সো মার্কেটের জন্য এখন একটি রেসিস্ট্যান্স হবে 6240, যেহেতু 6240 থেকে মার্কেট নিচে নেমে যায়, 6241 এই পয়েন্টটি মার্কেটের জন্য এখন একটি রেসিস্ট্যান্স, এবং এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করলে পরবর্তী রেসিস্ট্যান্স হবে মার্কেটের জন্য 6290। এটি হচ্ছে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইন। 6290 মার্কেটে এখন একটি রেসিস্ট্যান্স, এবং উইকলি চার্টে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ালে মার্কেট অনেকটা গতিশীল হবে। সো এখন আমরা প্রথম যে গুরুত্বপূর্ণ সাপোর্টটিকে আমরা আবার মেনশন করছি, যেটিকে গুরুত্ব দিচ্ছি 6200 থেকে 6180। এটি হচ্ছে একটি ভাইটাল একটা সাপোর্ট পয়েন্ট, কি সাপোর্ট পয়েন্ট। যদি কোনো কারণে মার্কেট যদি এক্সট্রিম ব্যাড কিছু মার্কেটে ঘটে, যদি কোনো রকম সাপোর্ট না আসে, সেক্ষেত্রে আবারও হয়তো এই জোনটিকে রিটেস্ট করতে পারে 6100 থেকে 6120। এই জোনটিতে হয়তো আবার মার্কেট চলে আসতে পারে যদি কোনো রকম সাপোর্ট না আসে। আর মার্কেট আমরা আজকের দিনে যে ভাইবটা আমরা দেখলাম, শেষের দিকে কিন্তু বেশ কিছু ভালো মানের স্টক কিন্তু গতিশীল হয়েছে। সো মার্কেট যদি এরকম গতিশীল থাকে, তাহলে হয়তো মার্কেট এই জোনটিকে আবার রিটেস্ট করে মার্কেট ঘুরে দাঁড়াবে, এবং এখান থেকে মার্কেট নতুন করে শক্তি নিয়ে হয়তো সামনের দিকে এগিয়ে যাবে। সো ডিএসসি ব্রড ইন্ডেক্সের এটাই ছিল আমাদের টেকনিক্যাল পার্ট। আর আরেকটি বিষয় আমরা মেনশন করব, সেটি হচ্ছে অনেকে হয়তো দুর্বল কোম্পানিগুলো নিয়ে আটকে আছেন। সো এক্ষেত্রে আমরা একটা সাজেশন দিতে পারি, যারা দুর্বল মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিগুলো এখন বাই করে রয়েছেন, একই সাথে আমরা যখন মার্কেট যখন ফল করছে লক্ষ্য করছি অনেক ভালো মানের কোম্পানিও কিন্তু ফল করছে। আপনারা চাইলে দুর্বল কোম্পানিগুলোকে এখন ভালো মানের কোম্পানিতে
কনভার্ট করে নিতে পারেন। এটা আমরা দীর্ঘমেয়াদে বিনিয়োগের মন মানসিকতায় যারা আছেন তাদের জন্য বলছি। বাট ট্রেডিং পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে দেখা যায় যে দুর্বল মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিগুলোর প্রাইস অ্যাকশন বেশি হয়। সো বন্ধুরা, আজকের আলোচনাটি আর দীর্ঘায়িত করছি না, আমরা পরবর্তীতে সেক্টর ওয়াইজ একটি আপডেট দেওয়ার চেষ্টা করব ইমিডিয়েটলি। সো আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।